তোমরা কি জানো পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে গেলে হিমালয়ের বরফবৃত পাহাড় এবং সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট সবকিছু দেখতে পাওয়া যায়। এবং পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের একটি রাজ্য, এবং এই পশ্চিমবঙ্গ এমন এক জায়গাতে অবস্থিত যেখানে একটি সমৃদ্ধ দেশ, যা যা প্রয়োজন একটি দেশে, তা সবকিছু এই পশ্চিমবঙ্গের মধ্যে পাওয়া যায়। আমরা আজকে এই পশ্চিমবঙ্গ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। Hello everyone, welcome to a new class. In this class, we will full discuss about West Bengal. আমরা এই ক্লাসে জানবো পশ্চিমবঙ্গের সম্পূর্ণ আলোচনা, যে পশ্চিমবঙ্গের অবস্থান, পশ্চিমবঙ্গের সম্পদ, এই সব কিছু আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। এই অধ্যায়ের মধ্যে এই ক্লাসে আমি মোট 9টি পয়েন্ট করেছি। 9টি পয়েন্ট আমরা বিস্তারিত জানবো। প্রথম হচ্ছে কি অবস্থান, পশ্চিমবঙ্গের অবস্থান। পশ্চিমবঙ্গ এমন এক জায়গায় অবস্থান, পশ্চিমবঙ্গের অবস্থান কি, পশ্চিমবঙ্গ ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত। আমরা যদি ভারতের ম্যাপ দেখি তাহলে সহজে বুঝতে পারবো যে এটা হচ্ছে ভারত, ভারতের ম্যাপ। এবং ভারতের ম্যাপ এ সাইডটা হচ্ছে কি নর্থ অর্থাৎ উত্তর, নিচে হচ্ছে দক্ষিণ, ডান সাইড হচ্ছে পূর্ব, এবং পশ্চিমবঙ্গ হচ্ছে এটা। তাই বলা হচ্ছে ভারতের পূর্বাঞ্চলে পশ্চিমবঙ্গ অবস্থিত। তারপরে 2 নম্বর পয়েন্ট কি, রাজধানী হচ্ছে কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। তারপরে উত্তরে সিকিম, উত্তরে সিকিম। যদি আমরা আবার ম্যাপটা দেখি তাহলে কি হবে, এখানে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের উত্তরে এই যে সিকিম, তারপরে ভুটান, ভুটান একটি দেশ, সিকিম একটি ভারতের আরেকটি রাজ্য। তারপরে বলছে কি পূর্বে বাংলাদেশ, অর্থাৎ পশ্চিমবঙ্গের পূর্ব দিকে একটি দেশ বাংলাদেশ রয়েছে। তারপরে পশ্চিমে বিহার ও ঝাড়খণ্ড এবং উড়িষ্যা। যদি আমরা আবার ভারতের ম্যাপটা দেখি তাহলে আমরা এখানে বুঝতে পারবো পশ্চিম দিকে, এ সাইডটা হচ্ছে কি পশ্চিম দিক। এই পশ্চিমে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে হচ্ছে কি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা। ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গ এমন একটি জায়গায় অবস্থান করেছে যে একটি সমৃদ্ধ দেশে যা যা প্রয়োজন, যা যা থাকা চাই, সবকিছু এই পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। তারপর হচ্ছে কি দক্ষিণে বঙ্গোপসাগর। দক্ষিণে বঙ্গোপসাগর বলতে আমরা যদি ভারতের ম্যাপ দেখি তাহলে এখানে হচ্ছে কি পশ্চিমবঙ্গ, এই পশ্চিমের ঠিক দক্ষিণে হচ্ছে কি বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর, একটি সাগর। তাহলে সাগর আছে তার মানে কি এখানে বন্দরও আছে। তাহলে বন্দর থাকলে কি হবে, বিদেশের সাথে ট্রেডিং করতে খুব সুবিধা হবে। তাহলে সেই জন্য বলা হচ্ছে পশ্চিমবঙ্গ একটা সমৃদ্ধ দেশ চালাতে যা যা প্রয়োজন সবকিছু পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। তারপর হচ্ছে কি পশ্চিমবঙ্গের আয়তন প্রায় 88,752 বর্গ কিলোমিটার, এটা মনে রাখবে। তারপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি পশ্চিমবঙ্গের ভৌগোলিক বিভাগ। পশ্চিমবঙ্গের মোট 6টি ভৌগোলিক বিভাগ রয়েছে, পশ্চিমবঙ্গের মোট 6টি ভৌগোলিক বিভাগ। নম্বর হচ্ছে কি দার্জিলিং হিমালয় অঞ্চল, দার্জিলিং হিমালয় অঞ্চল। রাজ্যের সর্বোচ্চ অংশ হচ্ছে দার্জিলিং। এই পশ্চিমবঙ্গ রাজ্যের সব থেকে উঁচু জায়গা হচ্ছে দার্জিলিং জেলা বা দার্জিলিং অঞ্চল। এখানে অবস্থিত সান্দাকফু পর্বত হচ্ছে সব থেকে উঁচু জায়গা, এর উচ্চতা হচ্ছে 3636 মিটার। এবং পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে তিস্তা। গঙ্গা নদী হচ্ছে ভারতের প্রধান নদী এবং পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে তিস্তা। 6 নম্বর পয়েন্ট হচ্ছে কি যে তরাই ও ডুয়ার্স অঞ্চল। তরাই ও ডুয়ার্স অঞ্চল কি বলছে, যে হিমালয়ের পাদদেশে অবস্থিত এই অঞ্চলটি এবং বন ও প্রাণীর জন্য বিখ্যাত, বন জঙ্গল এবং প্রাণীর জন্য এই অঞ্চলটি বিখ্যাত। কোন অঞ্চল, তরাই ডুয়ার্স অঞ্চল। তারপরে হচ্ছে কি প্রধান বন হচ্ছে জলদাপাড়া এবং গরুমারা। জলদাপাড়া এবং গরুমারার বন হচ্ছে প্রধান বন এই পশ্চিমবঙ্গে। তারপরে নম্বর হচ্ছে কি উত্তরবঙ্গ সমভূমি। উত্তরবঙ্গ সমভূমিতে কি যে নদী বাহিত পলি মাটি দ্বারা গঠিত এই উত্তরবঙ্গটা, পুরো উত্তরবঙ্গটা হচ্ছে কি নদী বাহিত পলি মাটি দ্বারা গঠিত। নদী বাহিত পলি মাটি কিভাবে হয়, এটা এর আগের আমরা সম্পূর্ণ ক্লাস করেছি যে নদীর স্রোতের কারণে কি হবে স্থলভাগ বা ভূমির রূপ গঠন করে। তারপর হচ্ছে কি কৃষির জন্য উপযুক্ত অঞ্চল। উত্তরবঙ্গ হচ্ছে কৃষির জন্য উপযুক্ত অঞ্চল, এখানে সর্ব ধরনের কৃষি হয়ে থাকে। তারপরে নম্বর হচ্ছে কি রাঘব অঞ্চল। রাঘব অঞ্চল কি পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে অবস্থিত, পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত। যদি আমরা পশ্চিমবঙ্গের ম্যাপ দেখি তাহলে সহজে বুঝতে পারবো যে পশ্চিমবঙ্গের পশ্চিমে পশ্চিমে অবস্থিত এই অঞ্চলটি। এটা হচ্ছে কি উত্তর, উপর সাইড সবসময় ম্যাপে কি হয় উত্তর, নিচের দিক দক্ষিণ, ডান সাইড পূর্ব এবং বাম সাইড পশ্চিম। তাহলে এই অঞ্চলটিতে এই তাহলে এই পশ্চিম দিকে, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে এই রাঘ অঞ্চলটি অবস্থিত, পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে অবস্থিত। এবং লাল মাটি ও ল্যাটেরাইট মাটি দেখা যায় এই অঞ্চলে। কোন অঞ্চলে, রাঘ অঞ্চলে। এবং পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এর অন্তর্গত।
পুরুলিয়া, বাঁকুড়া। যদি আমরা এখানে দেখি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো এবং সহজেই জেলাগুলি আমরা দেখতে পাবো। এই যে এটা হচ্ছে কি পুরুলিয়া, এটা হচ্ছে বাঁকুড়া জেলা। ঠিক আছে, তো এই সাইডেই বা পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং বাঁকুড়া, পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার মধ্যে এই রাগু অঞ্চলটি অবস্থিত। ঠিক আছে, তারপরে হচ্ছে কি গাঙ্গেয় সমভূমি। গাঙ্গেয় সমভূমি বলতে গঙ্গা নদীর পলি দ্বারা গঠিত যে অঞ্চলটি, সেই অঞ্চলটিকে বলা হয় গাঙ্গেয় সমভূমি। কেন? কারণ গঙ্গা নদীর পলি দ্বারা, অর্থাৎ গঙ্গা নদীতে যে পলি বয়ে এসছে, যে স্থান বা যে সমভূমি গঠন হয়েছে, সেই সমভূমিটাকে বলা হয় গাঙ্গেয় সমভূমি। তারপর হচ্ছে কি সবচেয়ে উর্বর অঞ্চল, মানে চাষের জন্য সব থেকে উপযোগী। ধান ও পাট চাষ বেশি হয় এই অঞ্চলে। ধান ও পাট চাষ বেশি হয় এই অঞ্চলে। কোন অঞ্চলে? গাঙ্গেয় সমভূমি অঞ্চলে। তারপরে হচ্ছে উপকূলীয় সমভূমি ও সুন্দরবন। উপকূলীয় সমভূমি ও সুন্দরবন, যে কি দক্ষিণে অবস্থিত এই অঞ্চলটি, এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট বা বন, সেটা হচ্ছে কি সুন্দরবনে অবস্থান। এবং বিখ্যাত প্রাণী হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা এই সুন্দরবন অঞ্চলেই দেখতে পাওয়া যায়। তারপরে 3 নম্বর অপশন যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের নদ নদী। পশ্চিমবঙ্গের নদ নদী হচ্ছে কি প্রধান নদী। পশ্চিমবঙ্গের প্রধান নদী, কয়েকটি নদী। প্রধান নদী হচ্ছে কি সব থেকে বড় নদী হচ্ছে তিস্তা, এবং কয়েকটি নদী রয়েছে। 1 নম্বর হচ্ছে কি গঙ্গা, যেটাকে হুগলি নদীও বলা হয়। আলাদা আলাদা জায়গাতে এই নদীর আলাদা আলাদা নাম পড়েছে। তারপরে হচ্ছে কি তিস্তা নদী, তারপরে মহানন্দা নদী, তারপরে দামোদর নদী, তারপর অজয় নদী, তারপর ময়ূরাক্ষী নদী, তারপরে রূপনারায়ণ নদী। ঠিক আছে, মনে রাখতে হবে এই যে দামোদর নদীকে কিন্তু একসময় বাংলার দুঃখ নদী বলা হতো বা বাংলার দুঃখ বলা হতো। পয়েন্ট বল পশ্চিমবঙ্গের জলবায়ু। এই পশ্চিমবঙ্গের জলবায়ুটা কিরকম, যে কোন সময়তে কোন সিজন আসে। জলবায়ু অর্থাৎ যেটা একটু লম্বা সময় ধরে যে বায়ুমণ্ডলের অবস্থা থাকে সেটাকে জলবায়ু বলে। এর আগের ক্লাসে আমরা পড়েছি জলবায়ু এবং আবহাওয়ার পার্থক্য। তাহলে কোন সময়ে কোন একটা ডিউরেশন বা কোন একটা সময়ের মধ্যে এই আবহাওয়া বা জলবায়ুটা কিরকম থাকে সেটা আমরা জেনে নিই। প্রথমে বলছি কি গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল থাকে মার্চ মাস থেকে শুরু হয়, জুন পর্যন্ত গ্রীষ্মকাল থাকে। মানে অতিরিক্ত গরম থাকে এই সময়তে। এই সময়ে সূর্যের আলো লম্বভাবে পড়ে এবং রাত অনেক ছোট হয়, দিন অনেক বড় হয়। মার্চ থেকে শুরু হয় এবং জুন পর্যন্ত থাকে। মানে এই বর্তমানে যে আমাদের পশ্চিমবঙ্গের যে জলবায়ু, সেটা হচ্ছে কি গ্রীষ্মকাল। খুব এক্সট্রিম লেভেলের গরম হয়, তারপরে আবার স্বস্তি আসে যখন বর্ষাকাল আসে। তাহলে বর্ষাকাল আসে জুন থেকে শুরু হয়, সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল। এই সময়টা একটু মডারেট, মানে এই সময়তে বৃষ্টির জন্য হয়তো অতিরিক্ত গরমটা লাগে না, কিন্তু বৃষ্টি হয় মাঝে মধ্যে। একেবারে যে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে এমনটা কিন্তু না। হ্যাঁ, যখন জলবায়ুর মাত্রা অনেকটাই চেঞ্জ হয়ে যায়, নিম্নচাপের মতো হয়ে যায়, তখন কন্টিনিউ বা অনবরত বৃষ্টি হচ্ছে এমন একটা অবস্থা বা সিচুয়েশন আসে। কিন্তু এই সময়ের মধ্যে যে খুব একটা এক্সট্রিম লেভেলের বৃষ্টি হয়ে যাচ্ছে, একরকম অনবরত ঘর থেকে বেরোতে পারছে না অনেক, এমনটা কিন্তু না। তবে এই সময়টা পশ্চিমবঙ্গের হচ্ছে বর্ষাকাল। অনেকটা স্বস্তি আসে, জমিতে নতুন ফসল হয় এবং মানুষ নিজের নিজের কাজকর্ম করতে শুরু করেন, মানে খেতি বা কৃষি কাজটা সেই সময়তে বৃষ্টির জল দিয়ে শুরু করে। তারপরে শীতকাল। শীতকাল হচ্ছে নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। মানে নভেম্বর থেকে শীতকাল ঠান্ডার সময় শুরু হয় এবং ফেব্রুয়ারি পর্যন্ত। ডিসেম্বর এবং জানুয়ারি এই 2টা মাস প্রচুর ঠান্ডা হয় পশ্চিমবঙ্গে। তারপরে আবার স্বাভাবিক ঠান্ডা চলে আসে, যে একেবারে ঘর থেকে বেরোনো যাচ্ছে না, চতুর্দিকে কুয়াশা, এমনটা কিন্তু না। এমনটা শুধু ডিসেম্বর এবং জানুয়ারিতেই হয়। বাকি নভেম্বরে শুরু হয়, মার্চ পর্যন্ত চলে কোন রকম ঠান্ডা, মার্চ পর্যন্ত চলে। তখন মডারেট ঠান্ডা, মানে এমনটা না যে আমাদের সব সময় ঠান্ডার কারণে বসে থাকতে হবে কাজকর্ম বাদ দিয়ে, এমনটা নেই। এমনটা শুধু হয় ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে। তাহলে গ্রীষ্মকাল হচ্ছে মার্চ থেকে জুন, এবং বর্ষাকাল হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর, শীতকাল হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি। মানে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ু। বৃষ্টিপাত। বৃষ্টিপাত কি? পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত, সব থেকে বেশি বৃষ্টিপাত হয় আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি অঞ্চলে। সর্বাধিক বৃষ্টিপাত হয় আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি অঞ্চলে। ঠিক আছে, তারপরে সর্বনিম্ন মানে সব থেকে কম বৃষ্টি হয় পশ্চিমবঙ্গের, সব থেকে কম বৃষ্টি হয় পুরুলিয়া জেলায়। সর্বনিম্ন বৃষ্টিপাত হয় পুরুলিয়া জেলায়। ঠিক আছে, সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি অঞ্চলে। ঠিক আছে, এবং সব থেকে কম বৃষ্টি হয় পুরুলিয়া জেলা। তারপরে অপশন 5 নম্বরে কি বলছে?
মৃত্তিকা, মৃত্তিকা অর্থাৎ প্রধান ধরনের মাটি। কয় ধরনের মাটি, কি কি মাটি প্রধান মাটি? ক হচ্ছে কি পলি মাটি, গাঙ্গেয় সমভূমি, যেটা আমরা আগে 3 নম্বর অপশন পড়লাম। তারপরে লাল মাটি, যেটা রাগো অঞ্চলে পাওয়া যায়। আর একটা হচ্ছে কি তরাই মাটি, যেটা উত্তরবঙ্গে, উত্তরবঙ্গে যেটা উর্বরতার মাটি আমরা সম্বন্ধে পড়ে আসলাম। তারপর হচ্ছে লবণাক্ত মাটি, উপকূলবর্তী অঞ্চল, উপকূলীয় অঞ্চল, যেমন সুন্দরবন অঞ্চল। সুন্দরবন অঞ্চল হচ্ছে কি লবণাক্ত মাটি, ঠিক আছে। তারপরে 6 নম্বর পয়েন্ট হচ্ছে যে কৃষি, প্রধান ফসল। পশ্চিমবঙ্গের প্রধান ফসল কি? ধান, পাট, আলু, চা, গম। একটা কথা সবসময় মাথায় রাখবে যে দার্জিলিং এর চা কিন্তু বিশ্ববিখ্যাত, ওয়ার্ল্ড ফেমাস। দার্জিলিং টি ইজ ওয়ার্ল্ড ফেমাস, এটা মনে রাখবে। এবং প্রধান ফসল হচ্ছে পশ্চিমবঙ্গের পাট, ধান, গম, চা পাতা, আলু, এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান ফসল। এবং দার্জিলিং এর চা পাতা হচ্ছে বিশ্ববিখ্যাত। তারপর 7 নম্বর অপশন বলছে কি বন সম্পদ, প্রধান বন। পশ্চিমবঙ্গের কি কি বন রয়েছে, কি কি নামে? প্রথম হচ্ছে কি সুন্দরবন, তারপরে জলদাপাড়া বন, তারপরে গরুমারা বন, বক্সা বন। তো পশ্চিমবঙ্গের মধ্যে এই কয়েকটা নাম করা বন, বন জঙ্গল বা বন সম্পদ, একটা হচ্ছে সুন্দরবন, জলদাপাড়া, একটা হচ্ছে গরুমারা এবং একটা হচ্ছে বক্সা। তারপরে প্রধান প্রাণী, তাহলে জঙ্গল থাকলে তো প্রাণী থাকবে, স্বাভাবিক যেটা। তাহলে প্রধান প্রাণী কি? প্রধান প্রাণী হচ্ছে পশ্চিমবঙ্গের রয়্যাল বেঙ্গল টাইগার, এক শৃঙ্গ গন্ডার এবং হাতি। হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার, এক শৃঙ্গ গন্ডার এবং হাতি, এই তিনটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান প্রাণী। পশ্চিমবঙ্গের প্রধান প্রাণী এবং পশ্চিমবঙ্গের প্রধান প্রাণী দিয়ে আমাদের দেশের কিন্তু প্রধান প্রাণী হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তারপরে 8 নম্বর পয়েন্ট যেটা বলছে যে খনিজ সম্পদ, পশ্চিমবঙ্গের কি কি খনিজ সম্পদ, কি কি মিনারেলস পাওয়া যায়? 1 নম্বরে কয়লা, যেটা রানীগঞ্জে পাওয়া যায়। রানীগঞ্জ জায়গার নাম, সেখানে কয়লা পাওয়া যায়, অতিরিক্ত কয়লা পাওয়া যায় এবং ভারতের সব থেকে বেশি কয়লা পাওয়া যায় বা খনিজ সম্পদ পাওয়া যায় কয়লা হিসেবে সেই জেলাতে, সেই জায়গাতে। কোথায়? রানীগঞ্জ। তারপরে চুনো পাথর, চুনো পাথরও পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গে। তারপরে চীনা মাটি। তাহলে এগুলো হচ্ছে কি পশ্চিমবঙ্গের খনিজ পদার্থ, কয়লা, চুনা পাথর এবং চীনা মাটি। তারপরে 9 নম্বর পয়েন্ট হচ্ছে কি গুরুত্বপূর্ণ বন্দর। গুরুত্বপূর্ণ বন্দর বলতে, আচ্ছা একটা কথা বলে রাখি এখানে, একটা হচ্ছে বিমান বন্দর, একটা হচ্ছে বন্দর, একটা কি বিমান বন্দর, বিমান বন্দর, আর একটা হচ্ছে কি বন্দর, ঠিক আছে। অনেক ছাত্র বা অনেক ছেলে মেয়ে ছাত্রছাত্রীরা এটা ভুল করে থাকে, বন্দরকে ওরা বিমানবন্দরও ভেবে নেয়। এটা কনফিউশনের জন্য হয়, তাড়াহুড়ার জন্য। এটা ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। বিমানবন্দর মানে হচ্ছে যেই স্থানে বা যে স্থান থেকে বায়ুযান বা আকাশযান যেখান থেকে উড়ে আবার যেখানে এসে থামে, বা বায়ুপথে চলার জন্য মানুষজন যেখান থেকে যাত্রা শুরু করে আবার যেখানে এসে যাত্রা শেষ হয়, সেই জায়গাটাকে বলে বিমানবন্দর। অর্থাৎ যেখানে উড়োজাহাজ এসে থামে বা যেখান থেকে ছাড়ে, সেটা হচ্ছে বিমানবন্দর। এবার যেখান থেকে জলযান সফর শুরু করে এবং আবার সেখানে এসে থামে, ওই জায়গাটা হচ্ছে বন্দর। অর্থাৎ জলযানের জন্য বন্দর এবং বায়ুযানের জন্য বিমানবন্দর, ঠিক আছে। এটার জন্য ভুল না হয়। তাহলে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ বন্দর, একটা হচ্ছে কলকাতা বন্দর আর একটা হচ্ছে হলদিয়া বন্দর। এই দুইটা বন্দর হচ্ছে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ বন্দর। বন্দরের মধ্যে ছোট ছোট যেগুলো রয়েছে, ছোট ছোট যেগুলো পোর্ট রয়েছে, সেগুলা তেমনটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এই যে পোর্ট রয়েছে এটা বন্দর, কলকাতা বন্দর এবং হলদিয়া বন্দর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যেমনটা প্রথমেই বললাম যে পশ্চিমবঙ্গ এমন একটা ভূমির মধ্যে অবস্থান বা এমন একটা ডাইরেকশন রয়েছে যে ইন্টারন্যাশনাল বাউন্ডারির মধ্যে রয়েছে, কয়েকটি দেশের সংলগ্ন বর্ডার রয়েছে এবং কয়েকটি ভারতেরই কয়েকটি অনেকটি রাজ্যকে সংযোগ করে নিয়ে রয়েছে বাউন্ডারির মধ্যে বা বর্ডারের মধ্যে কয়েকটি রাজ্য রয়েছে। এবং এই পশ্চিমবঙ্গের মধ্যে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরও রয়েছে, যেখান থেকে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ঠিক হয় বা বিদেশের সঙ্গে ট্রেড করতে, ব্যবসা করতে সুবিধা হয়, যেহেতু পোর্ট রয়েছে, বন্দর রয়েছে। এবং এই পশ্চিমবঙ্গের মধ্যে একটা দেশ চালাতে যা যা প্রয়োজন সবকিছু এই পশ্চিমবঙ্গের মধ্যে পাওয়া যায়। এবং পশ্চিমবঙ্গ যদি একটি সেপারেট দেশ হয়ে যায় তাহলে যে কোনো কিছু অসুবিধা হবে তা কিন্তু নয়। এটা একটা উদাহরণ দিলাম যে পশ্চিমবঙ্গের মধ্যে সবকিছু পাওয়া যায়। এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও রয়েছে যাতে বিদেশ সফর সহজ হয়, নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
আবার উত্তরবঙ্গে একটা ডোমেস্টিক এয়ারপোর্ট রয়েছে, যেটা হচ্ছে কি বাগডোগরা এয়ারপোর্ট। ঠিক আছে। এবার সমুদ্র সৈকত রয়েছে। পশ্চিমবঙ্গে পর্যটন এরিয়াও রয়েছে। নর্থ বেঙ্গলে বা নর্থ সাইডে, উত্তর সাইডে কি রয়েছে, দার্জিলিং হিল স্টেশন রয়েছে। আবার দক্ষিণে দীঘা রয়েছে, সমুদ্র সৈকত রয়েছে। এবার বন্দর রয়েছে, বিদেশের সাথে যদি ব্যবসা করার প্রয়োজন হয় ব্যবসা করবে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে এবং কয়েকটি দেশের বাউন্ডারি, দেশের বর্ডার সংলগ্ন রয়েছে। কয়েকটি রাজ্য বর্ডারের সাথে সংলগ্ন রয়েছে। তাহলে পশ্চিমবঙ্গ হচ্ছে সম্পূর্ণ একটা সেপারেট একটি রাজ্য ভারতবর্ষের। এবং এই পশ্চিমবঙ্গে এই সুযোগ সুবিধার জন্য কিন্তু ব্রিটিশদের খুব লক্ষ্য ছিল কলকাতা শহর। এবার আমরা আমাদের দেশের রাজনীতি দেখি না কেন, বিগত 10 বা 20 বছর ধরে কোনো এক দলীয়, কোনো এক দল সেটাকে আঁকড়ে ছিল, আবার কোনো এক দল সেটাকে চাওয়ার জন্য প্রত্যাশা হয়েছিলেন, আবার তেনারা সেটা পেয়েছেন। তাহলে পশ্চিমবঙ্গ এমনই একটি সুন্দর এবং সমৃদ্ধ জায়গা যেখানে মানুষ আকৃষ্ট হয়। কারণ এই জায়গার মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে সবকিছু প্রেজেন্ট রয়েছে, সবকিছু মজুত রয়েছে। যদি পশ্চিমবঙ্গে বাসী মনে করে যে আমরা অন্য কোনো রাজ্য বা অন্য কোনো দেশের সাথে কোনো সহযোগিতা না নিয়ে আমরা রাজ্য পরিচালনা করব, তাহলে অতি সহজে রাজ্য পরিচালনা করা যাবে। কারণ এখানে মিনারেলস রয়েছে, এখানকার মানুষ নিজে খাদ্য জোগাড় করে নেয়, নিজে নিজে চাষাবাদ করে, বিভিন্ন ধরনের ফল চাষ হয়, বিভিন্ন ধরনের পর্যটন এরিয়া, সবকিছু এখানে প্রেজেন্ট রয়েছে, সবকিছু এখানে মজুত রয়েছে। তাহলে এই যে 10-15 মিনিটে আমরা পশ্চিমবঙ্গের ভূগোলের সার সংক্ষেপটা জানলাম। এবার বলে স্যার সার সংক্ষেপ কেন? সার সংক্ষেপ এই জন্য বলছি বা সারাংশ এই জন্য বলছি যে পশ্চিমবঙ্গের ভূগোল কিন্তু এই 15 মিনিট ক্লাসে সম্পূর্ণ না, 15 মিনিট ভিডিওতে সম্পূর্ণ না। এটা ক্লাস করতে গেলে কম করে 3 ঘন্টা লাগবে। কিন্তু তাহলে এটা 15 মিনিটের ক্লাস হলো কেন? এটা হচ্ছে সারমর্মটা, সারাংশটা। এখন এটা যদি তোমরা ভালো মতো আয়ত্ত করো বা সংরক্ষণ করে রাখতে পারো, তাহলে কিন্তু এটাকে থেকেই তোমার যাবতীয় প্রশ্ন আসবে। এবং এই অধ্যায় থেকে বা পশ্চিমবঙ্গের ভূগোলের অধ্যায় বা পশ্চিমবঙ্গের ভূগোল সম্বন্ধে যে কোনো প্রশ্ন যদি আসে, তাহলে তোমরা এই সারমর্ম বা এই ক্লাস থেকে ভালো করে যদি ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো, বুঝে থাকো, নোট করে থাকো, তাহলে কিন্তু এই অধ্যায়ে বা পশ্চিমবঙ্গের ভূগোল সম্বন্ধে যে কোনো প্রশ্নের উত্তর তুমি নির্দ্বিধাভাবে দিতে পারবে। তার জন্য বলছি এটা হচ্ছে সারাংশ বা সারমর্ম। যেমন তোমরা অনেক সময় সাহিত্য পড়েছো, কোনো একটি গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বড় গল্প, সেই গল্পকে তো সম্পূর্ণ পড়া বা সম্পূর্ণ পড়ে মনে রাখা তো অসম্ভব। তাই আমরা কি করি, আমরা কি বলি যে সারমর্মটা পড়ো বা সারমর্মটা আমরা বুঝিয়ে দিই। যে বুঝিয়ে দিই মানে কি, পুরো গল্পটা নিঃশ্বাস বা পুরো গল্পটা ছোট করে সারমর্ম রূপে দেওয়া হয়েছে, যার ফলে কি হয় যে কোনো প্রশ্নের উত্তর আমরা অতি সহজেই দিতে পারি। ঠিক তেমনই আজকে ক্লাস এখানে শেষ। আমরা আলোচনা করলাম বা শিখলাম পশ্চিমবঙ্গের ভূগোল সম্বন্ধে।